মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করা সন্দেহভাজন ব্যক্তি গিয়েছিলেন ইনকিলাব কালচারাল সেন্টারে। হাদির পাশে কালো মাস্ক, কালো জ্যাকেট পরে বসে আছে একজন। খেয়াল করে দেখুন তার হাতের ঘড়ি আকাশি রঙের। এই ঘড়ি, চোখে চশমা এবং কপালের গঠন দেখে শনাক্ত করা হয় হাদিকে খুব কাছ থেকে চলন্ত অবস্থায় শুট করা ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। অংশ নেন সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল। কিন্তু মুহূর্তে বাংলাদেশ তাকিয়ে আছে এক নামের দিকে, শরীফ ওসমান হাদী, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, জুলাই আন্দোলনের এক পরিচিত কণ্ঠ, যে কথা বলতেন সোজা, কঠোর, আপোষহীন। আছে কথা বলতে পারছে না, আছে হাসপাতালের বেডে, জীবন আর মৃত্যুর মাঝামাঝি এক লড়াইয়ে। চিকিৎসকরা বলছেন তার মাথায় গুলির আঘাত আছে। এই ধরনের আঘাতে অনেক কিছু বদলে যেতে পারে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রত্যেক রাজনৈতিক দলকে উড়াধুরা বক্তব্য দেন, যার কারণে মোটামুটি আওয়ামী লীগের তো রোশনালে আছে, এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা বাটে পড়েছিল ওসমান হাদী। তো ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পরে সর্বপ্রথম যার নাম আসছিল তিনি হচ্ছেন যে মির্জা আব্বাস। দর্শক, গতকালকে হাদির ওপরে যে হামলাটা হয়েছে সেই হামলার পরে নিরাপত্তা নিয়ে নানা রকমের শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার এরই মধ্যে তিনটি রাজনৈতিক দল তাদের সঙ্গে বৈঠক করেছেন। সরকার প্রধান বৈঠক করে তাদের ঐক্যের কথা বলেছেন, কিন্তু নিরাপত্তার এই শঙ্কা কোনোভাবেই কাটছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, গতকালকে হাদির ওপরে যে হামলাটা হয়েছে সেই হামলার পরে নিরাপত্তা নিয়ে নানা রকমের শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার এরই মধ্যে তিনটি রাজনৈতিক দল তাদের সঙ্গে বৈঠক করেছেন। সরকার প্রধান বৈঠক করে তাদের ঐক্যের কথা বলেছেন, কিন্তু নিরাপত্তার এই শঙ্কা কোনোভাবেই কাটছে না। নানাভাবে নিরাপত্তার শঙ্কার কথা বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকেই বলা হচ্ছে। এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলের নেতারা বলছেন না যে নিরাপত্তার শঙ্কা নেই। আগামী ভোটে যারা প্রার্থী হচ্ছেন তাদের সবার নিরাপত্তা বিধান করার ব্যাপার সামনে আসছে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা, বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গ আসছে। আগামীতে যারা নির্বাচন করবেন তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, এমন কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেভিল হান্ট পার্ট 2 শুরু করতে চলেছেন। এরকম পরিবেশে আমরা তবুও কি গ্যারান্টি দিতে পারি যে নিরাপত্তাহীনতার ব্যাপার থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো, যখন কিনা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি স্বয়ং নিজে বলেন যে তিনি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তার পরিবার তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাহলে প্রশ্ন আসে, তাহলে এই দেশে কার নিরাপত্তা আছে, কে নিরাপদ এই দেশে? সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। প্রেস সেক্রেটারি শফিকুল আলম কি বলতে চাইলেন, কেন তার পরিবার তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত? থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, এক সময়ের খ্যাতিমান সাংবাদিক। তিনি বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করছেন, যদিও এই দায়িত্ব পালন কালে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তিনি নানাভাবে সমালোচিতও হয়েছেন। সেটা হতেই পারে, নানা কারণে নানাজন সমালোচিত হবে, আলোচিত হবেন, এটাই স্বাভাবিক। বর্তমান সময়ে রাজনীতির ক্ষেত্রে গতকালকে বিশেষ করে শরীফ ওসমান হাদীর উপরে যে আক্রমণ, সেই আক্রমণের পরে নিরাপত্তা এখন নাম্বার 1 কনসার্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন প্রেস সেক্রেটারি নিজেই বলেন যে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে, তখন প্রশ্ন জাগে যে তাহলে বাংলাদেশে কে নিরাপদ? জাগো নিউজ 24 তাকে নিয়ে এই খবরটি করেছে। সেখানে বলা হচ্ছে যে পরিবার আমার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। প্রেস সচিব। জাগো নিউজ 24 মূলত পত্রিকার রেফারেন্সটা দিলাম এই কারণেই যে ব্যাপারটা অথেন্টিক করার জন্য। মূলত শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ব্যাপারে একটা পোস্ট করেছেন। তিনি বলেছেন যে নির্বাচনের আগে তারা আমাকে নিয়ে, পরিবারের সদস্যরা আরও সতর্ক হতে বলেছেন। তারা ভীত, কিন্তু সত্যি বলতে আমি ভীত নই। অর্থাৎ তিনি বলছেন তিনি ভীত নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা তিনি লিখেছেন আজ আমার এই দায়িত্ব নেওয়ার 16 মাস পূর্ণ হলো। অর্থাৎ আজকে তার 16 মাস পূর্ণ হয়েছে, সে কথা তিনি বলেছেন। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না, কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদী আমার ভাবনায়, আমার দোয়ায়। প্রেস সচিব বলেছেন, আমি বাংলাদেশের নানা প্রান্তে ঘুরি, যেখানে যাই সেখানে লাখ লাখ হাদিকে দেখি। তিনি যেখানে যান সেখানে লক্ষ লক্ষ হাদিকে তিনি দেখেন। হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল, বাংলার কসাইরা আর কতজনকে মারতে পারবে? এদেশের রাজনীতির হাল ধরেছে এক নতুন প্রজন্ম। তারা এক স্বৈরাচারকে উৎখাত করেছে, কিন্তু তাদের মিশন এখনো শেষ হয়নি। এই প্রজন্মের কোটি কোটি হাদি যতক্ষণ তাদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে, ততক্ষণ ভয় পাওয়ার কোনো কারণ দেখি না, আশা হারানোরও কোনো কারণ দেখি না। আনাসের মতো যিনি শহীদ হওয়ার আগে মায়ের কাছে হৃদয় বিদারক চিঠি লিখেছিলেন, এই তরুণরা তাদের পরিবারের কাছে অঙ্গীকার করেছে দেশটা ঠিক না করা পর্যন্ত থামবে না তারা।
আমি নিশ্চিত আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না, সামনে ধাক্কা থাকবে, শক্তিশালী বিদেশি ও দেশীয় শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে, কিন্তু এই তরুণরা ভয় পায় না, তারা গন্তব্যে পৌঁছাবে। জুলাই আগস্টে আমরা হারিয়েছি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাব, ফায়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়া গোপকে। বিদেশি চাপিয়ে দেওয়া এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আমরা হারিয়েছি আবরার ফায়াজকে। তবু চারিদিকে ছড়িয়ে আছে লাখ লাখ হাদি ও নাবিলা, তারা ভয় পায় না, আমিও না। অর্থাৎ তিনি সাহস সঞ্চার করার চেষ্টা করছেন, কিন্তু তার পরিবার, তার স্ত্রী, সন্তান, ভাই বোন, তিনি বলছেন যে আমার নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন, নির্বাচনের আগে তারা আমাকে আরও বেশি সতর্ক থাকতে বলেছে। এই যে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন পরিবার, কিন্তু তিনি সাহস সঞ্চার করার চেষ্টা করছেন। এই সাহসটা খুব দরকার, সাহস সঞ্চয় করা খুবই দরকার। কিন্তু গতকালকে হাদিকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার পরে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের পরিবার যখন তাকে নিয়ে উদ্বিগ্ন, প্রেস সেক্রেটারি যিনি সরকারের এত বড় একটা দায়িত্বে রয়েছেন এবং নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন, তাকে নিয়ে যদি তার পরিবার উদ্বিগ্ন হয়, ভয়ে থাকে, তাহলে তো প্রশ্ন আসবেই যে বাংলাদেশের সাধারণ নাগরিক যারা, তাদের নিরাপত্তাটা কোথায়? তারা কি আদৌ নিরাপদ? তারা কি নিরাপদ রাত্রি যাপন করতে পারছেন? কিংবা রাস্তায় বেরিয়ে তারা কি ভাবতে পারবেন যে তারা নিরাপদে আবার বাড়ি ফিরতে পারবেন? গতকালকের ঘটনাটা সেই প্রশ্নটার জন্ম দিয়েছে আরও বেশি কঠিন করে, আরও বেশি সাবলীল করে। আমার মনে হয় যে এই ব্যাপারে একটা বড় ধরনের আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশের সব শ্রেণীর মানুষের, বিশেষ করে অবশ্যই গুরুত্বপূর্ণ মানুষগুলোর ব্যাপারে তো আছেই, রাজনীতিবিদ, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, সবারই একটা নতুন ধরনের কনসার্ন তৈরি হবে যে তারা কেউই আদতে নিরাপদ কিনা এই দেশে। দর্শক, আপনার মতামত, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রত্যেক রাজনৈতিক দলকে উড়াধুরা বক্তব্য দেন, যার কারণে মোটামুটি আওয়ামী লীগের তো রোশনালে আছেই, এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা বাটে পড়েছিল ওসমান হাদি। তো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেই সর্বপ্রথম যার নাম আসছিল তিনি হচ্ছেন যে মির্জা আব্বাস। তার আসন থেকে কিন্তু ওসমান হাদি নির্বাচন করছিলেন, কিন্তু মির্জা আব্বাসের নামে এখন পর্যন্ত তেমন কোনো এভিডেন্স অথবা এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা এটা কিন্তু পাওয়া যায়নি। তো এই ঘটনার পর বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং তথ্য উপাত্ত, গোয়েন্দা তথ্য সবকিছু যাচাই বাছাই করার পর সন্দেহভাজন হিসাবে, আপনার আসামি হিসাবে যাকে শনাক্ত করা হয়েছে, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। কে দাউদ খান? তার ব্যাকগ্রাউন্ড কি? কোন দল সে করত? তবে এই ঘটনায় যতটুকু তথ্য উপাত্ত সামনে আসছে, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ফয়সাল করিম ভুইয়া বা মাসুদ, সে আসলে ওসমান হাদির যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণার মধ্যে সে ছিল। দ্যাট মিনস এটা একটা সিক্রেট মিশন ছিল, সুযোগ বুঝে তাকে শেষ করে দিতে হবে। গেল কয়েকদিন আগে হাদি তার ফেসবুকে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে তার কাছে নামে বেনামে বিভিন্নভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগের অনেক ফোন আসছে, এর বাইরে আননোন কিছু ক্যারেক্টারও ফোন আসছে। কিন্তু কেন এই ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হলো? আপনার আসুন দেখি তার আসল পরিচয়। ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তথ্যপাত্র বলছে 2019 সালের 11 মে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। পেশাদারদের যোগাযোগ মাধ্যম লিঙ্কউইনে ফয়সাল করিমের নামে একটা প্রোফাইলও আছে। এই অ্যাকাউন্টটি যে ফয়সালেরই, তা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক এক নেতা নিশ্চিত করেছেন। লিঙ্কডইনে আপনার ফয়সাল নিজেকে অ্যাপল সফট আইটি, YCU টেকনোলজি এবং অ্যানালিস্ট ওয়ার্ড নামক 3টি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করেছেন। 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা এবং সমন্বয় কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। ঢাকা 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই আসনের সমন্বয় কমিটির অন্যতম সদস্য ছিল এই ফয়সাল করিম। জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের 28 অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের 4র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে 17 লক্ষ টাকা লুটের ঘটনা ঘটেছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল। পরে তাকে গ্রেফতার করেছিল র্যাব। এই মামলায় গত 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিনে বের হয়েছিল ফয়সাল করিম। জামিনে থাকা অবস্থায় তার বিরুদ্ধে ওসমান হাদিকে গুলি করার অভিযোগ এসেছে। এটা এখন পর্যন্ত অভিযোগ। আচ্ছা, তো বলা হচ্ছে যে লুটের ঘটনায় 2টি অস্ত্রসহ গ্রেফতার হওয়া আপনার এই ফয়সাল এত অল্প সময়ের মধ্যে কিভাবে জামিন পেয়েছে তা নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ এবং এই সন্দেহভাজনের ব্যাপারে তথ্য দিতে সবাইকে অনুরোধ করেছেন। এছাড়া ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের যিনি আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তো 12 ডিসেম্বর যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনার অনেকেই এক্ষেত্রে মির্জা আব্বাসকে দায়ী করার চেষ্টা করছেন, যদিও আমাদের আজকে দেখলাম রুহুল কবির রিজভী সাহেব তিনি আবার বলছেন যে এই ফয়সাল ডাকসুর ভিপি সাদিক ক্যামের সাথে নাকি এক টেবিলে চাও খাইছে,
তাহলে এই দায়ভার কে নিবে? রাজনীতিতে এই পাল্টাপাল্টি অবস্থান থাকবে। তবে হাদির উপরে যে ঘটনা ঘটেছে এর মাধ্যমে আওয়ামী লীগ বেসিক্যালি দুইটা বার্তা ক্রিয়েট করার ট্রাই করেছে যে ভবিষ্যতে এই সমন্বয়কদের পরিণতি কি হবে, এমনকি তারা যে প্রতিশোধ দিবে এটা স্পষ্ট। তবে সরকারের পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা বার্তা আবার পাল্টা ক্রিয়েট করা হয়েছে, রাজনীতি নিয়ে বিভাজন থাকবে, ক্ষমতা নিয়ে থাকবে, কিন্তু যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের ইস্যু আছে সেখানে তাদের অবস্থানটা আবার একত্রিত। আমরাও চাই হাদিকে গুলি করা ব্যক্তি গ্রেপ্তার হোক, তার সর্বোচ্চ শাস্তি হোক, রাজনীতি থাকবে, কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে হত্যা করা এটা কখনোই কাম্য না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।